তে বসে আছে জংকুকের রুমে। খুব সুন্দর করে রুমটা সাজানো হয়েছে, তবে সেই দিকে তের কোনো খেয়ালই নেই। তে চুপচাপ বসে আছে জংকুকের বেডের উপরে। এরই মাঝে জংকুক রুমে চলে আসে, তবে তে জায়গা থেকে এক চুল পরিমাণেও নড়ে না, আর তাকিয়েও দেখে না যে তার বরটা দেখতে কেমন। তের ইচ্ছেও নাই তাকে দেখার। এইদিকে জংকুক রুমে এসে তের দিকেই তাকিয়ে থাকে। তেকে চুপচাপ বসে থাকতে দেখে জংকুক একটা মুচকি হাসি দেয়, এরপরে বলে, অনেক রাত হয়েছে, যাও ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ো। জংকুকের কথাগুলো তের কর্ণকুহরে পৌঁছানো মাত্রই তের মস্তিষ্ক সজাগ হয়, আর মনে মনে ভাবতে থাকে, এই কণ্ঠ তো। তে সাথে সাথে সামনের দিকে তাকায়, তবে 440 বোর্ডে ঝটকা খায়, আর এক দৃষ্টিতেই তাকিয়ে থাকে সামনের দিকে। আমি কি কিছু ভুল বললাম মিসেস জিয়ন? তে সাথে সাথে বিছানা থেকে নেমে এসে দাঁড়ায় আর বলে, আপনি কুকি না? তাহলে এখানে কি করছেন? জি মিসেস জিয়ন, আমি কুকি, আবার আমি জিয়ন জংকুক। আপনি জিয়ন জংকুক মানে? ঠিক বুঝলাম না। মানে আমার ডাকনাম কুকি, আর আমার ভালো নাম জিয়ন জংকুক। আপনি যদি জিয়ন জংকুক হন, তাহলে আমাদের বাসায় কেন কুকি সেজেছিলেন? সেটা একটা কাজের জন্য ছিলাম, অন্য কোনো একদিন বলবো। তবে তুমি আমাকে এখন দেখলে, গাড়িতে তো সারা পথ একসাথেই ছিলাম, তখন দেখোনি? তে থতমত খেয়ে যায় জংকুকের কথা শুনে। আসলে ও তো বিয়েতে রাজি ছিল না, তাই একবারও তার বরের দিকে তাকায়নি, আর দেখার চেষ্টাও করেনি। আবার আসার সময় তো সেন্সলেস হয়ে গিয়েছিল, তাই আর দেখাও হয়নি। না মানে আসলে থাক, আর কিছু বলতে হবে না, ফ্রেশ হয়ে এখন ঘুমিয়ে পড়ো, অনেক ক্লান্ত তুমি। তে আর কথা বাড়ায় না, আচ্ছা বলে চলে যায় নিজের লাকিজের কাছে কাপড় বের করার জন্য। তখনই জংকুক পিছন থেকে বলে, কাবাটের মধ্যে অনেক ড্রেস আছে, চাইলে ওখান থেকেও একটা নিতে পারো। তে থমকে যায় আর পিছনে ফিরে জংকুকের দিকে তাকায়। তখন জংকুক চোখের ইশারা দিয়ে বলে কাবাট খুলতে। তে জংকুকের ইশারা বুঝতে পারে, তাই তে আস্তে আস্তে কাবাটের কাছে যায় আর কাবাট খুলে ফেলে। তের চোখ তো বড় বড় হয়ে যায় ভিতরের সব জিনিস দেখে। কাবাট ভর্তি মেয়েদের পোশাক, আর সবগুলোই হলো তের পছন্দের কালার। তে যে রকমের ড্রেস পছন্দ করে ঠিক তেমনই ড্রেস এখানে আছে। টপস আছে, শাড়ি আছে, থ্রি পিস আছে, সবকিছু আছে। তে অবাক হয়ে জংকুকের দিকে ফিরে তাকায়। তেকে এভাবে তাকাতে দেখে জংকুক বলে, আসলে আজ হোক বা কাল বিয়ে তো করতেই হতো, তাই যখন যেটা ভালো লেগেছে নিয়ে এসেছি, আর কিছুই না। জংকুকের কথা শুনে তে আর কিছু বলে না। তে আর কথা বাড়ায় না, ওখান থেকে সোজা একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। তবে তে ওয়াশরুমে এসে পড়ছে এক বিপদে। সেফটি পিন খুলতে পারছে না, সেটাও আবার আছে পিছনে আটকানো। এখন কি করবে সেটাই বুঝতে পারছে না তে। অনেক চেষ্টা করেছে খোলার জন্য, তবে খুলতে পারেনি। অনেক কষ্টের পরেও যখন সেফটি পিনটা খুলতে পারে না, তখন তে আবারও বাইরে বেরিয়ে আসে। এদিকে জংকুক ফোন ঘাটাঘাটি করতেছিল। জংকুক তেকে আবার ওয়াশরুম থেকে বের হতে দেখে বলে, কি হয়েছে? কোনো প্রবলেম? কিছু লাগবে? তে চুপ করে থাকে। কিছুক্ষণ পর মাথা নাড়িয়ে বলে, বলো কি লাগবে, আমি এনে দিচ্ছি। না কিছু আনতে হবে না, শুধু 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 কি লাগবে বলো। আসলে আমার শাড়িতে একটা সেফটি পিন আটকে আছে, ওইটা শুধু একটু খুলে দিতে হবে। ও এই ব্যাপার, আচ্ছা আমি খুলে দিচ্ছি। এরপরে তে পিছনে ঘুরে দাঁড়ায়। জংকুক তের কাছে আসে আর সেফটি পিনটা খুলে দেয়, সাথে একটা মুচকি হাসি দেয়। তে সেফটি পিন খোলা হয়ে গেছে বুঝতে পেরে আবার ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বেরিয়ে আসে কিছুক্ষণ পর। এরপরে জংকুক ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর জংকুক ফ্রেশ হয়ে আসে, এসে দেখে তে শুয়ে আছে বেডের এক কোণে। জংকুক আর কিছু বলে না, একটা মুচকি হাসি দিয়ে লাইট অফ করে দেয়। বেডের অন্য পাশে এসে জংকুক শুয়ে পড়ে আর দুজনেই ঘুমিয়ে যায়। গভীর রাতে তের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে ওর শরীরের উপরে কেউ শুয়ে আছে, ঠোঁট দুটোর উপরে কেউ রাজত্ব চালাচ্ছে। তের উপরে কেউ আছে এটা বুঝতে পেরে তে ধাক্কা দিয়ে সে লোকটাকে সরিয়ে দেয়। সাথে সাথে তে উঠে বসে, তবে রুম অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তে কিছু বুঝতে না পেরে তার ফোন খুঁজতে থাকে। এ ফোন খুঁজে পেয়ে লাইট অন করে দেয়, তবে তে লাইট মেরে দেখতে পায় জংকুক অন্যদিক ফিরে শুয়ে আছে। তে এখন ভীষণ ভয় পাচ্ছে, বসে বসে কাঁপতে থাকে আর বিড়বিড় করে বলতে থাকে,
আমার বাসার ভূতটা কি এই বাসায়ও চলে এসেছে? এদিকে লাইটের আলোতে জঙ্কুকের ঘুম ভেঙে যায়। জঙ্কুক মাথা জাগিয়ে দেখে তে বসে আছে। তখন জঙ্কুক ঘুমো ঘুমো কণ্ঠে বলে, তে তুমি বসে আছো কেন? তোমার কি কোনো প্রবলেম হচ্ছে? জঙ্কুকের কণ্ঠ শুনে তে জঙ্কুকের দিকে ফিরে তাকায় আর বলে, না, আমার কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা, তাহলে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। এই কথা বলেই জঙ্কুক আবারও ঘুমিয়ে যায়। তে আস্তে আস্তে শুয়ে পড়ে। তবে ওদের মাঝে যতটুকু ফাঁকা ছিল সেটুকু ঘুচিয়ে তে জঙ্কুকের কাছে এগিয়ে শুয়ে পড়ে আর ঘুমিয়েও যায়। সকালবেলা তের ঘুম ভেঙে যায়। তে পাশে তাকিয়ে দেখে জঙ্কুক ঘুমিয়ে আছে। তে বেড থেকে নেমে কাবাটের কাছে যায়। কাবাট খুলে দাঁড়িয়ে আছে। এখন কি পরবে সেটাই বুঝতে পারছে না তে। যেহেতু ও এখন নতুন বউ, তাহলে শাড়ি পরাটাই ঠিক হবে। এই ভেবে তে একটা হালকা গোলাপি কালারের শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর তে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়। এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। তবে সেখানে এসে তে অবাক হয়। আজ মনে হয় তের অবাক হওয়ারই দিন, কারণ তে যে ব্লাউজটা পরে আছে সেটা একদম ঠিক মাপেরই হয়েছে। আবার এখানে এসে তে দেখতে পায় ও যে ব্র্যান্ডের যে কসমেটিকগুলো ইউজ করে সেই সব ব্র্যান্ডের জিনিস এখানে রাখা আছে। তের তো মাথার উপর দিয়ে সব যাচ্ছে। এসব কি কাকতালীয়ভাবে মিলে গিয়েছে, নাকি এর মধ্যে অন্য কোনো রহস্য আছে? জঙ্কুক ফ্রেশ হয়ে নিচে চলে আসে ডাইনিং এরিয়াতে। সেখানে আগে থেকেই আরএম সাহেব আর জিন বেগম বসেছিলেন। ড্যাড, গুড মর্নিং। ওহ, তোমরা চলে এসেছো? গুড মর্নিং। আসো, এখানে বসো। তেমা, এসেছো? আসো, আমার কাছে এসো। কাল তো তোমার সাথে ঠিকমতো কথাই বলতে পারিনি। এসো, আমার কাছে এসো। তে জিন বেগমের কাছে যায় আর জঙ্কুক বসে পড়ে নাস্তা করার জন্য। মা, তেমা, তোমাকে তো খুব সুন্দর লাগছে। এই শাড়িটাতে আরো সুন্দর লাগছে। এই কথা শুনে তে লজ্জা পেয়ে যায়, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এই কথা শুনে জঙ্কুক তাকিয়ে তেকে একটু দেখে নেয়। লজ্জা মুখা মুখ দেখে জঙ্কুক একটা মুচকি হাসি দেয়, আবারও খাবার খেতে শুরু করে। তেমা, তুমি তো জানো আমার এই একটা মাত্রই ছেলে। আমার একটা মেয়ে খুব শখ ছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাকে দিলেন না। তাই তুমি আজ থেকে আমার বৌমা না, তুমি আজ থেকে আমার মেয়ে হয়ে থাকবে। হ্যাঁ, আমরা বুঝতে পারছি। তোমরা মা মেয়ে গল্প করতে বসলে আমাদের দিকে আর হুঁশ থাকবে না। যাই হোক, আমাকে অফিসে যেতে হবে। খাবারটা দাও। আচ্ছা তেমা, আমরা পরে গল্প করব। আগে এদের খাইয়ে অফিসে পাঠিয়ে নি। যাও, তুমিও বসো। মা, আমি আপনার সাথে একটু হেল্প করি? দূর পাগলি, আমাকে হেল্প করতে হবে না। যাও, তুমি বসো আর খাবার খেয়ে নাও তাড়াতাড়ি। তারপরে তে এসে জঙ্কুকের পাশেই বসে। সবাই নাস্তা করতে শুরু করে। তখন জঙ্কুক বলে, বাবা, আজ আমার একটা মিটিং আছে, আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে। আমি গেলাম, তুমি আসো। এটা কেমন কথা জঙ্কুক? তুমি কালকে বিয়ে করেছো আর আজকেই তুমি অফিসে চলে যাচ্ছ? মেয়েটার সাথে একটু সময় দিবা, তা না? বাবা, আজকের মিটিংটা আমার খুব ইম্পর্ট্যান্ট। আজকের মিটিংটা আমাকে করতেই হবে, তাই আজকে আমাকে যেতে হবে। দরকার হলে আমি কালকে সময় দিব। কি, কালকে সময় দিলে হবে না? শেষের কথাটা জঙ্কুক তের দিকেই তাকিয়ে বলে। তে সবার সামনে এইভাবে বলাতে লজ্জা পেয়ে যায়, মাথা নিচু করে বসে থাকে। আচ্ছা জঙ্কুক, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। জঙ্কুক নাস্তা শেষ করে অফিসে চলে যায়। তার সাথে আরএমও চলে যায়। আর এইদিকে জিন বেগম নাস্তা শেষ করে তেকে নিয়ে বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। তে বাড়িটা দেখে খুব অবাক হয়। চারপাশে শুধু ফুল গাছ আর ফুল গাছ। তে আর নিজের মধ্যে কৌতূহল চাপিয়ে রাখতে পারলো না, জিন বেগমকে প্রশ্ন করেই ফেললো, মা, এত ফুল গাছ কে লাগিয়েছে? ও, এই ফুল গাছের কথা বলতেছো? এগুলো তো জঙ্কুক লাগিয়েছে কিছুদিন হলো। ওর মাথায় কখন কি আসে কে জানি, আমি কিছুই বুঝতে পারি না। জানোতে, আমার ছেলেটা না আগে এমন ছিল না। তে জিন বেগমের কথা শুনে কিছুই বুঝতে পারে না। তখন তে আবারও প্রশ্ন করে, মা, উনি এমন ছিল না মানে? বুঝলাম না। আসলে জঙ্কুক এমন ছিল না মানে, আমার ছেলেটা খুব পরিপাটি ছিল। ও কখনো এলোমেলো থাকতো না। কিন্তু কি মা, বলেন, থেমে গেলেন কেন? থাকতে এগুলো শুনে হয়তো তোমার খারাপ লাগতে পারে। চলো, আমরা বাসার ভিতরে যাই। না মা, বলেন, কোনো সমস্যা নাই, আমি শুনতে চাই কি হয়েছে তার সাথে। আসলে 1 বছর আগে একটা মেয়েকে দেখে ভালোবেসে ফেলেছিল, কিন্তু মেয়েটার কোনো পরিচয় জানতো না। মেয়েটা কোথায় থাকে কি করে কিছুই জানতো না জঙ্কুক।
এরপরে কখনো খুঁজেও পাইনি। এরপর থেকেই আমার ছেলেটা পরিবর্তন হয়ে যায়। বিয়ের কথা বললেই রেগে যেত। এরপর তো রাগ করে বাসা থেকেই চলে গিয়েছিল। জানোতে, তোমাকে পেয়ে আবার আমার ছেলেটা আগের মতন হয়ে গেছে। তুমি শুধু আমার ছেলেটার একটু খেয়াল রেখো। তোমার কাছে এর থেকে বেশি আর কিছু চাই না। তিন বেগমের মুখে এমন কথা শুনে তের মনটা খারাপ হয়ে যায়। তারপরও তে মুখে বলে, আমি খেয়াল রাখবো মা, আমি তার খেয়াল রাখবো। তে আবারও মনে মনে বলে, আমাকে তো খেয়াল রাখতেই হবে মা, কারণ আমি যে তাকে খুব ভালোবেসে ফেলেছি। তের কথা শুনে জিন বেগম খুব খুশি হয়ে যায় আর বলে, আচ্ছা তেমা, ভিতরে চলো, আমাকে আবার রান্না বসাতে হবে। এরপরে দুজন বাসার ভিতরে চলে আসে। এই বিষয়টা নিয়ে তে সারাদিন ভেবেছে, অনেক ভেবেছে যে জংকুক অন্য কাউকে ভালোবাসে, সেটা তে মানতেই পারছে না। জংকুক অফিস থেকে আসে, আজ একটু তাড়াতাড়ি আসে তের সাথে সময় কাটাবে বলে। কিন্তু জংকুক লক্ষ্য করে তে তেমন জংকুকের সাথে কথা বলতে চাচ্ছে না, কেমন এড়িয়ে এড়িয়ে চলছে। রাতে খাবার খেয়ে দুজনেই রুমে চলে আসে। তে নিজের মতো করে কাজ করতেছিল, আয়নার সামনে দাঁড়িয়ে তে চুল ঠিক করতেছিল। তে, তোমার কি কিছু হয়েছে? কেউ কি কিছু বলেছে? তে জংকুকের দিকে তাকায় আর বলে, কই না তো, কি হবে, কিছু হয়নি তো। না মানে, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মন খারাপ। তোমার কি বাড়ির কথা মনে পড়েছে? যদি মনে পড়ে তাহলে তো তুমি ফোনে কথা বলতে পারো। না, আমার মন খারাপ না। এই বলেই তে বিছানায় এসে শুয়ে পড়ে। জংকুক কিছুই বুঝতে পারছে না হঠাৎ তের আবার কি হলো। জংকুকও শুয়ে পড়ে তের পাশে। প্রতি রাতের মতো আজও তের ভূতটা তের কাছে আসে, তবে সে চমকে যায়, কারণ তের শরীর জ্বরে পুড়ে যাচ্ছে মনে হচ্ছে। জংকুক সাথে সাথে রুমের লাইটটা অন করে দেয়, এসি অফ করে দেয়, কম্বল নিয়ে এসে তের শরীরে জড়িয়ে দেয়। জংকুক তেকে ডাকতে থাকে, তে, তোমার এত জ্বর আসলো কিভাবে? তোমার যে এত জ্বর এসেছে আগে বলনি কেন? তে মিটিমিটি করে জংকুকের দিকে তাকায় আর বলে, কুকি, তুমি এসেছো? হ্যাঁ তে, আমি এসেছি। তোমার কি খুব কষ্ট হচ্ছে? আমি কি ডক্টরকে কল করব? জংকুকের কথা শেষ হতে না হতেই তে জংকুকের হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। জংকুক নিজেকে সামলাতে না পেরে পড়ে যায় তের বুকের উপরে। জংকুক তের উপরে পড়ে যাওয়াতে তে জংকুকের গলায় দু হাত দিয়ে আঁকড়ে ধরে আর বলে, কুকি, তুমি আমাকে একটু ভালোবাসো না, তাই না? তুমি খুব পচা, জানো। জংকুক বুঝতে পারে যে তে জ্বরের ঘরে ভুলভাল বকছে। তখন জংকুক বলে, কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না? আমি জানি তো তুমি আমাকে ভালোবাসো না, অন্য কাউকে ভালোবাসো। জংকুক একটু চমকে যায়। তে এসব কি বলছে ও বুঝতে পারছে না। অন্য কাউকে ভালোবাসে মানে? তোমাকে এসব কথা কে বলেছে তে? কেউ বলেনি, আমি জানি। জংকুক একটা মুচকি হাসি দেয় তের কথা শুনে, এরপরে বলে, আচ্ছা, তুমি সব জানো? তাহলে তো ভালো কথা। এখন আমাকে ছাড়ো, তোমার জন্য মেডিসিন নিয়ে আসি। না, আমি মেডিসিন খাবো না। তুমি মেডিসিন খাবে না তো কি খাবে? আমি তোমাকে খাবো কুকি। জংকুক খুব অবাক হয় তের মুখে এমন কথা শুনে, আর তের মুখের দিকেই তাকিয়ে থাকে। তুমি এসব কি বলছো তে? তোমার কি মাথা ঠিক আছে? আচ্ছা, তুমি আমাকে ছাড়ো, আমি তোমার জন্য মেডিসিন নিয়ে আসি। জংকুক আর কিছুই বলতে পারল না। তার আগেই তে জংকুকের ঠোঁটের উপরে নিজের ঠোঁট চেপে ধরে। জংকুক অবাক হয়ে তের দিকে তাকিয়ে থাকে। তে জংকুককে লিপ কিস করতে শুরু করে। জংকুক তো অবাক হয়ে তের দিকেই তাকিয়েছিল, কিন্তু হঠাৎ জংকুকের জন্য কি হলো, জংকুকও তের সাথে তালে তাল মিলিয়ে লিপ কিস করতে শুরু করে। কিছুক্ষণ পর জংকুক তের কাছ থেকে সরে আসে। জংকুক হাঁপাতে হাঁপাতে বলে, তে, তুমি এসব কি করছো? এখন জ্বরের ঘরে এমন করছো, কাল সকাল হলেই তো সব ভুলে যাবে। জংকুক তের কাছ থেকে উঠে যায়, নিজেকে স্বাভাবিক করে আবারও তের জন্য ওষুধ নিয়ে আসে। এরপর থেকে ওষুধ খাইয়ে ভালোভাবে শুইয়ে দেয়। জংকুকও তের পাশে শুয়ে পড়ে আর তের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে আর বলে, তে, তুমি কি একটা গল্প শুনবে? আমি তোমাকে একটা গল্প বলতে চাই। তের তো কোনো হুঁশ নেই, ও ওষুধ খেয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। তের কোনো সাড়া শব্দ নেই, তবুও জংকুক বলতে শুরু করে, 1 বছর আগে একটা মেয়ের হাসি দেখে তার প্রেমে পড়ে গিয়েছিলাম। তাকে অনেক খুঁজেছি, জানো তে? ফ্ল্যাশব্যাক।
জংকুক বিদেশ থেকে পড়াশোনা শেষ করে বাংলাদেশে এসেছে মাত্র 6 মাস হলো। এসেই তার বাবার কোম্পানি সামলাচ্ছে। জংকুকের আজ একটা মিটিং ছিল একটা রেস্টুরেন্টে। জংকুক সেখানেই মিটিং এর জন্য আসে। জংকুক মিটিং শেষ করে নিচে চলে আসে পার্কিং এরিয়াতে। তবে এসে তার ফোন খুঁজতে থাকে। তার হাতে তার ফোন নেই। পকেটে চেক করে দেখে না, পকেটেও তার ফোন নেই। তখনই জংকুক আবারও রেস্টুরেন্টের ভিতরে যেতে নেয়। তখনই তার কানে কিছু খিলখিল করা হাসির আওয়াজ ভেসে আসে। জংকুক তৎক্ষণাৎ পিছনে ফিরে তাকায়। জংকুকের চোখ সেখানেই আটকে যায়। একটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে আর বান্ধবীর সাথে মাঝে মাঝে দুষ্টুমি করছে, সাথে খিলখিল করা সেই হাসি। সেই খিলখিল করা হাসিটাই জংকুকের মন কেড়ে নিয়েছে। জংকুক তাকিয়ে তাকিয়ে সেটাই দেখছে মুক্ত দৃষ্টিতে। দিকে মেয়ে দুটোর ফুচকা খাওয়া শেষ। তাদের বাইসাইকেল নিয়ে তারা ওখান থেকে চলে যায়। তখনই জংকুকের হুঁশ ফিরে। মেয়ে দুটো একটা গলিতে চলে যায়। জংকুক সেটা দেখে জংকুকও সেই দিকেই দৌড়ে চলে যায়। তবে সেখানে যেয়ে আর সেই মেয়ে দুটোকে দেখতে পায় না, কারণ সামনে 4টা রাস্তার 4টা মোড় রয়েছে। এখন ওই মেয়ে দুটো কোন দিকে গেছে জংকুক সেটা বুঝতেই পারছে না। জংকুক দাঁড়িয়ে ভাবছে এখন কি করবে। জংকুক অনেকক্ষণ ধরে তাদেরকে খোঁজাখুঁজি করে, তবে সেই মেয়ে দুটোর দেখা আর পায় না। জংকুক বাসায় চলে আসে রাত 9টা বাজে। জিন বেগম দরজা খুলে দেয়। জিন বেগম জংকুককে দেখেই বুঝতে পারে জংকুক খুবই ক্লান্ত। বাবু তুই এতক্ষণ কোথায় ছিলি? এত লেট হয়েছে কেন বাড়িতে আসতে? তুই তো কখনো এত লেট করে বাড়িতে আসিস না। মা, আমার একটু কাজ ছিল তাই একটু লেট হয়েছে। বাবু তোকে দেখে তো মনে হচ্ছে সারাদিনে কিছুই খাসনি। যা ফ্রেশ হয়ে আয় এখন, আমি তোকে খাবার দিচ্ছি। জংকুক ওকে বলে ওখান থেকে চলে যায় তার রুমে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে নিচে আসে। এদিকে আরএম সাহেবও চলে আসে ডিনারের জন্য। আরএম সাহেব জংকুক দুজনেই এসে ডাইনিং টেবিলে বসে। জিন বেগম দুজনের প্লেটেই খাবার তুলে দেন। জংকুক খাবার খেতে শুরু করে। আরএম সাহেবও খাবার খেতে শুরু করে। তবে আরএম সাহেব খাবার খেতে খেতেই বলে, ছবিগুলো দেখেছিলে যেগুলো আমি তোমাকে পাঠিয়েছিলাম? দেখেছি। তো এখন বলো তোমার কাকে পছন্দ হয়েছে? এদিকে জংকুক চুপ করে খাবার খেয়ে যাচ্ছে তো খেয়ে যাচ্ছে, কোনো কথারই উত্তর দিচ্ছে না। আরএম সাহেব জিন বেগম দুজনই জংকুকের দিকে তাকিয়ে আছে। তখন জিন বেগম বলে, কি হলো বাবু, বলছিস না কেন? তোর কি কাউকে পছন্দ হয়নি? মা, তোমরা এখনো আদিম যুগেই পড়ে আছো। এখন কি কেউ ছবি দেখে মেয়ে পছন্দ করে? তোমরাই বলো। তো কি করব জঙ্কুক? মেয়ে দেখতে যাবার কথা বললে তো তুই যাস না। তো কি করার আছে আর আমাদের? তাই তো তোর বাবাকে বলেছি তোকে ছবি পাঠিয়ে দিতে। তুমি কি করতে চাও সেটা বলো জংকুক। তোমার পছন্দের কেউ নাই, আবার মেয়ে দেখতে চাইলে সেটাও দেখতে চাও না। তাহলে তুমি কি করতে চাও সেটা তো বলবে। আমার পছন্দের একজন আছে বাবা। জংকুকের কথা শুনে আরএম সাহেব জিন বেগম খুব অবাক হয়, তাকিয়ে থাকে জংকুকের দিকে। সত্যি বলছিস জঙ্কুক? মেয়ের নাম কি, বাসা কোথায়? আমাকে ঠিকানা দে, আমি কালই যাব বিয়ের প্রস্তাব নিয়ে। জিন তুমি থামো। আর জংকুক, তোমাকে তো অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে তুমি কাউকে পছন্দ করো কিনা, তখন কেন বলো নাই? আজই পছন্দ হয়েছে, এর আগে ছিল না। আজ পছন্দ হয়েছে মানে? ধুর, তুমি মানে মানে কেন করছো? ছেলে যে কাউকে পছন্দ করেছে সেটাই অনেক। আরএম সাহেব জিন বেগমের ধমক শুনে চুপ হয়ে যায়। জিন বেগম আবারও বলতে শুরু করে, আর হ্যাঁ বাবু, মেয়েটার বাসা কোথায়, কি করে আমাকে বল। আমি কালই যাব ওই মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে। জংকুকের খাবার খাওয়া শেষ। জংকুক উঠে যাবে, তখনই তার বাবা মাকে উদ্দেশ্য করে বলে, আজ প্রথম দেখেছি তাকে, নাম ঠিকানা কিছুই জানি না। যেদিন জানতে পারবো সেদিন তোমাকে জানাবো মা। কথা বলি জংকুক তার রুমে চলে যায়। দেখো তোমার ছেলের কাণ্ড। তুমি চুপ করো তো। আমার ছেলের পছন্দ যখন হয়েছে ওই মেয়েকে ঠিক আমার বাবু খুঁজেই বের করবে, তুমি দেখে নিও। জংকুক প্রতিদিনই ওই মেয়েটাকে খুঁজতে যায়, সেই জায়গায় যে জায়গায় সেই মেয়েটাকে দেখেছিল আজও খুঁজতে গিয়েছিল। জংকুক ক্লান্ত হয়ে সন্ধ্যায় বাসায় ফিরে এসেই ড্রয়িং রুমের সোফায় শুয়ে পড়ে। জিন বেগম জংকুকের কাছে আসে এক গ্লাস পানি নিয়ে। জংকুকের হাতে পানির গ্লাসটা দিয়ে বলে, বাবু তুই আজও ওই মেয়েটাকে খুঁজতে গিয়েছিলি? তবে জংকুক কোনো কথার উত্তর দেয় না। পানিটা খেয়ে আবারও সোফায় গায়ে এলিয়ে দেয়। বাবা তুই কেন পাগলামি করছিস? ওই মেয়েকে চিনিস না, জানিস না কি করে, কোথায় আছে, তুই কিভাবে খুঁজে বের করবি ওকে, বলতো আমাকে। তুমি কাকে কি বোঝাচ্ছ? এক কান দিয়ে শুনছে আর এক কান দিয়ে বের করে দিচ্ছে তোমার ছেলে। তোমার ছেলে এ জীবনে বিয়ে করবে না, মনে রেখো। ওই মেয়ের জন্য তোমার ছেলে পাগল হয়ে গেছে।
তোমরা কি শুরু করলে? শুধু বিয়ে বিয়ে করছো কেন বুঝলাম না। বিয়ে করার সময় হলে আমি নিজে এসেই তোমাদেরকে বলবো। জঙ্কুক সোফা থেকে উঠে নিজের রুমে চলে যায়। বাবু, আমার কথাটা তো শুনবি। তবে জঙ্কুক কোনো কথাই শুনে না, চলে যায় নিজের রুমে। এভাবে দেখতে দেখতে কেটে গিয়েছে 6টি মাস। জিন বেগম আরম সাহেব অনেক চেষ্টা করে বিয়ে দেওয়ার জন্য, তবে জঙ্কুক বিয়ে করার জন্য রাজি হয়নি। অন্যদিকে জঙ্কুক সেই মেয়েটাকে খুঁজতে থাকে। বারবার বিয়ের কথা বলাতে জঙ্কুক রাগ করে বাসা থেকে চলে যায়। একটা বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করে। নিজের আসল পরিচয় গোপন করে। কেউ জানতো না যে জঙ্কুক কোথায় থাকে। গোছালো ছেলেটা দিন দিন আরো অগোছালো হয়ে যায়। যেহেতু জঙ্কুক তার আসল পরিচয় গোপন করে রেখেছে, তাই সবাই তাকে কুকি বলেই ডাকতো। জঙ্কুক বাসা ভাড়া নিয়ে থাকছে প্রায় 6 মাস হয়ে যাচ্ছে। আরএম সাহেব অনেকবার বলেছে বাড়িতে ফিরে আসার জন্য, তবে জঙ্কুক কারো কথাই শুনছে না। জঙ্কুকের দিনকাল ভালোই যাচ্ছিল। কিছুদিন ধরে জঙ্কুক দেখতে পায় তার রুম পরিপাটি করে গোছানো। জঙ্কুক বুঝতে পারছে না এগুলো কে করছে। জঙ্কুক অফিসে বসে এই কথাগুলোই ভাবতেছিল। হঠাৎই জঙ্কুকের মনে পড়ে সিসিটিভির কথা। জঙ্কুক ফোন অন করে তার সামনে রাখে। তখন দেখতে পায় একটা মেয়ে তার রুম গোছাচ্ছে, তবে তার মুখে দেখা যাচ্ছে না। জঙ্কুক বুঝতে পারছে না এই মেয়েটা ওর রুমে কি করে আসলো, আর এই মেয়েটাই বা কে। তাই জঙ্কুক মেয়েটার মুখ দেখার জন্য অপেক্ষা করতে থাকে। জঙ্কুক ওয়েট করতে থাকে মেয়েটা কখন পিছনের দিকে ফিরবে। কিছুক্ষণ পর মেয়েটা পিছনের দিকে ফিরে। তখনই জঙ্কুক মেয়েটার মুখ দেখতে পায়, আর দেখার সাথে সাথে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যায়। জঙ্কুক 440 ফুটের ঝটকা খায়। এই মেয়েটাকে একটা বছর ধরে খুঁজছে, আর সে কিনা ওর ফ্ল্যাটেই আছে। জঙ্কুক এখন কি করবে কি বলবে কিছুই বুঝতে পারছে না। ও কি খুশি হবে নাকি এখনই ওই মেয়েটাকে জিজ্ঞাসা করবে এই একটা বছর আমার সাথে কেন লুকোচুরি খেলেছ। জঙ্কুকের এসব ভাবনার মাঝে মনে পড়ে যায় ওই মেয়ে তো আমাকে চিনে না, তাহলে লুকোচুরি খেললো কি করে। এদিকে মেয়েটা রুম গুছিয়ে চলে যায়। জঙ্কুক তার অফিস রুমে বসে ভাবতে থাকে কে এই মেয়ে, কি তার পরিচয়, এখানে কি করে আসলো। হঠাৎই জঙ্কুকের মনে পড়ে যায় বাড়িওয়ালার মেয়ের কথা। জঙ্কুক অফিস শেষ করে তার ফ্ল্যাটে চলে আসে, তবে গেটের কাছে এসে মালিকা কাকে দেখতে পায়। এরপরে জঙ্কুক মালিকা কাকার সাথে কিছুক্ষণ কথা বলে। জঙ্কুকের চোখ চলে যায় ছাদে, যেখানে জিমিনতে ছাদের রেলিং এর কাছে দাঁড়িয়ে কথা বলছে। জঙ্কুক তের দিকে তাকায় আর মনে মনে বলে, তার মানে জান তুমি এই 1 বছর হোস্টেলে ছিলে, তাই তো আমি এত খুঁজেও তোমাকে পাইনি। জঙ্কুক মৃদু হাসে ওখান থেকে চলে যায়। জঙ্কুক অফিসে বসে সিসিটিভি ফুটেজে তেকে দেখতো। তে প্রতিদিন এসে জঙ্কুকের রুম গুছিয়ে রাখতো। জঙ্কুক সেটা দেখতো আর মিটিমিটি হাসতো। এরপর থেকে জঙ্কুক বিকেলবেলা অফিস থেকে একটু তাড়াতাড়ি আসে। এসে কৃষ্ণচূড়া ফুল গাছের নিচে বসে বই পড়ে। শুধু যে বই পড়তে আসতো তেমনটা না, ব্যায়াম করতো, হাঁটাহাঁটি করতো আর লুকিয়ে লুকিয়ে তেকে দেখতো। এইদিকে তেও প্রতিদিন বিকেলবেলা ছাদে আসতো। এভাবে কেটে গিয়েছে অনেক দিন। একদিন জঙ্কুক থেকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে। জঙ্কুক বুঝতে পারে এটাই হলো তের রুম। সেটা দেখে জঙ্কুক একটু মুচকে হাসে, কারণ তে যে রুমে থাকে জঙ্কুক ঠিক তার নিচের তলার রুমটাতেই থাকে। রাতের বেলা জঙ্কুক তের রুমে আসে। তে যখন ঘুমিয়েছিল, রুম অন্ধকার ছিল, তেকে ভালোভাবে দেখা যাচ্ছে না। জানালা দিয়ে চাঁদের আলো এসে তের মুখের উপরে পড়েছে। জঙ্কুক সেই আলোতেই তেকে দেখতেছিল কিছুক্ষণ তাকিয়ে তাকিয়ে। জঙ্কুক তের দিকে তাকিয়ে মনে মনে ভাবতেছিল, এই 1টা বছর আমাকে অনেক অপেক্ষায় রেখেছো, আমি তো আর অপেক্ষায় থাকতে পারছি না জান। জঙ্কুক তের দিকে তাকিয়ে থাকতে থাকতে নিজেকে আর সামলাতে পারলো না, আঁকড়ে ধরলো তের অদর দুটো। তের যখন নিঃশ্বাস নিতে কষ্ট হয় তখন তে একটু নড়াচড়া করে ওঠে। জঙ্কুক তেকে ছেড়ে দিয়ে বারান্দার দিয়ে নিচে চলে আসে। এভাবেই প্রতিদিন জঙ্কুক তের রুমে আসতো, তবে সেটা তে জানতো না। তে কোন ড্রেস বেশি পছন্দ করে, কোন কসমেটিক বেশি ইউজ করে, সবকিছু নোট করে নিত আর তের জন্য চকলেট রেখে যেত। এভাবে কেটে গিয়েছে কিছুদিন। জঙ্কুক একদিন অফিসে ছিল। তে জঙ্কুকের ফ্ল্যাটে আসে, সবকিছু গোছাতে শুরু করে। জঙ্কুক সেটা ফোনে বসে বসে দেখতে থাকে। হঠাৎই জঙ্কুক দেখতে পায় তে জঙ্কুকের একটা ছবি হাতে নিয়ে কি যেন বলছে, তবে জঙ্কুক সেটা শুনতে পায় না। জঙ্কুক তের কাণ্ড দেখে মনে মনে বলে, আমার ছবির সাথে কি এমন কথা বলছো জান। এদিকে তে ছবিটা জায়গা মতো রেখে চলে যায়। সেটা দেখে জঙ্কুক আবারও বলে,
না জান, তোমাকে আর দূরে রাখা যাবে না, আমার কাছে নিয়ে আসবো, সেই ব্যবস্থাই করতে হবে। এই কথা বলতে বলতেই জঙ্কুক জিন বেগমকে কল করে। হ্যালো মা, হ্যাঁ বাবু বল। তুমি এখন কি করছো? তেমন কিছু না বাবু, রান্না করতেছিলাম। আচ্ছা বাবু, তুই কি বাড়িতে আসবি না? তোকে কতদিন হলো দেখি না। বাবু তুই বাড়িতে আয়, আমি তোকে খুব মিস করছি। মা, আমি বাড়িতে আসবো, খুব তাড়াতাড়ি আসবো। বাবু তুই সত্যিই আসবি? কবে আসবি বল আমাকে, তোর জন্য তোর পছন্দের রান্না করব। বল কখন আসবি? মা, আমি একা আসবো না, সাথে তোমার বৌমাও আসবে, তোমরা বিয়ের ব্যবস্থা করো। জঙ্কুকের মুখে বিয়ের কথা শুনে জিন বেগম চমকে যায়। সে কি বলবে কি করবে কিছুই বুঝতে পারে না। তখন জঙ্কুক আবারও বলে, মা, কথা বলছো না কেন, কি হয়েছে? তুই কি বললি বাবু? আরেকবার বল তো, আমি কি সত্যি শুনলাম? তুমি ঠিকই শুনেছো মা, আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে, আমি তোমাদেরকে ঠিকানা পাঠিয়ে দিচ্ছি, তুমি আর বাবা তাদের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাও। আমি এখনই তোর বাবাইকে বলছি, তুই শুধু ঠিকানাটা দে, বাকিটা আমি দেখে নিচ্ছি। তোর যে কাউকে পছন্দ হয়েছে তাতেই আমি খুশি। জিন বেগম অনেক খুশি হয়েছে। জঙ্কুক তার মায়ের মুখের কথা শুনেই বুঝতে পেরেছে। আচ্ছা মা, আমি এখন কল রাখছি। বাবু কল রাখছি মানে কি, তুই বাড়িতে আসবি না? না মা, তোমার বৌমাকে নিয়েই আসবো। এই কথা বলেই জঙ্কুক কল কেটে দেয়। জিন বেগম তো হ্যালো হ্যালো করতে থাকে। যখন দেখে কল কেটে দিয়েছে তখন মনে মনে বলে, যাক বাবা, এতদিন পর একটা কাজের কাজ করছে, যাই সুখবরটা আরেমকে জানিয়ে আসি। এই বলেই জিন বেগম আরেম সাহেবের কাছে চলে যায়। বলে রাখা ভালো, জঙ্কুক কিন্তু তার মাকে বলেনি এই সেই মেয়ে যাকে জঙ্কুক 1 বছর ধরে খুঁজছে। এরপরে জিন বেগম আরেম সাহেব তেদের বাসায় এসে বিয়ের 3 তারিখ ঠিক করে যায়। যেহেতু জেহব সাহেব জঙ্কুককে দেখতে চেয়েছে, তাই জঙ্কুক সেদিন সন্ধ্যাবেলাতেই তেদের বাসায় আসে। কলিং বেল বাজাতে জেহব সাহেব দরজা খুলে দেয়। জেহব সাহেব দরজা খুললেই দেখতে পায় কুকি দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ও কি তুমি? এসো এসো, ভিতরে এসো। কিছু কি বলবে? জি আঙ্কেল, কিছু বলার ছিল। ও আচ্ছা, তাহলে দরজার বাইরে দাঁড়িয়ে কি করছো? আসো ভিতরে এসে বসো, এরপরে বলো কি হয়েছে। এরপরে কুকি ভিতরে এসে সোফায় বসে। জিহব সাহেবও তার পাশেই বসে। আয়ু বেগম জিহব সাহেবের জন্য চা বানাতেই ছিল কিচেনে। কুকি এসেছে দেখে কুকির জন্য আবারও চা বানাতে শুরু করে আয়ু বেগম। হ্যাঁ কুকি বাবা, বলো কি বলবে। তোমার কি কোনো প্রবলেম হয়েছে? না আঙ্কেল, আমার কোনো প্রবলেম হচ্ছে না। কুকি আশেপাশে তাকিয়ে দেখে তে আছে কিনা, তবে তেকে কোথাও দেখা যাচ্ছে না। তুমি তো কখনো আমাদের এইদিকে আসো না, তাহলে আজ আসলে যে? জিহব সাহেবের কথা শুনে কুকি আমতা আমতা করে বলে, না মানে আঙ্কেল, আরে মানে কি করছো, বলে ফেলো। উনি তো তোমার বাবার মতোই, কোনো সমস্যা হলে বলতে পারো। আয়ু বেগম কুকির সামনে নাস্তার টেরে দিতে দিতেই কথাটি বলে। না মানে আঙ্কেল, আমি জিয়ন জঙ্কুক। কুকির মুখে এমন কথা শুনে জিহব সাহেব আয়ু বেগম অবাক হয়ে তাকিয়ে থাকে জঙ্কুকের মুখের দিকে। তুমি জিয়ন জঙ্কুক মানে? কিম নামজনের একমাত্র ছেলে জিয়ন জঙ্কুক তুমি? জি আঙ্কেল, আমি জিয়ন জঙ্কুক, আমার ডাকনাম কুকি। এরপরে জঙ্কুক জেহব সাহেব আর আয়ু বেগমকে সবকিছু বুঝিয়ে বলে। এখন জঙ্কুক জানতে পারে যে জিমিনের হাজবেন্ড সুগা, আর সুগা জিয়ন কোম্পানির ম্যানেজার, মানে জঙ্কুকদের কোম্পানির। আর একটা কথা আঙ্কেল, তেকে এখনই কিছু বলবেন না প্লিজ, আমি হলুদ সন্ধ্যা পর্যন্ত এই বাসাতেই থাকতে চাই আঙ্কেল। জঙ্কুকের কথা শুনে জেহব সাহেব আয়ু বেগম জঙ্কুকের কথার মানে বুঝতে পারে। এরপরে বলে, আচ্ছা ঠিক আছে। জঙ্কুক তাদের সাথে কথা শেষ করে নিজের ফ্ল্যাটে চলে যায়। দেখতে কেটে গিয়েছে 3টি দিন। আজ হলুদ সন্ধ্যা। জঙ্কুক তার ফ্ল্যাটেই ছিল। সে তেকে দেখার জন্য তের সামনে আসে। যেহেতু কখনো তেকে সামনাসামনি দেখা হয়নি, তাই এই সুযোগটা জঙ্কুক আর মিস করলো না। তাই তেকে দেখার জন্য চলে এসেছে তের হলুদ সন্ধ্যাতে। যেহেতু কেউ জানতো না যে জঙ্কুক বর, তাই ওর কোনো অসুবিধাই হয়নি তেকে দেখার জন্য। এতক্ষণ জঙ্কুক তেকে গল্প শোনাতে ছিল, তবে জঙ্কুকের মনে একটা প্রশ্ন থেকেই যায়। সেই কৌতূহলবশত তের দিকে তাকিয়ে প্রশ্নটা করেই ফেলে। আচ্ছা তে, তুমি আমার ছবির সাথে কি এমন কথা বলতে? তে তো ঘুমিয়ে আছে। এখন যে তে উত্তর দিবে না সেটা জঙ্কুক ভালো করেই জানে। কিন্তু হঠাৎই তে জঙ্কুকের গলা আঁকড়ে ধরে, একটু নিজের কাছে নিয়ে আসে আর কানে কানে ফিসফিসিয়ে বলে, আমি আপনাকে খুব ভালোবাসি, খুব ভালোবেসে ফেলেছি আমি আপনাকে।
জঙ্কুক তো তের কথা শুনে খুব অবাক হয়, তের মুখের দিকেই তাকিয়ে থাকে। এরপরে জঙ্কুক বলে, কি বললে তে? আর একবার বলো। কুকি, আমি তোমাকে খুব ভালোবাসি। জঙ্কুক তের কথা শুনে হেসে দেয়। এরপরে বলে, তুমি তো এখন জ্বরের ঘোরে বলছো, কাল সকাল হলেই সব ভুলে যাবে। না, আমি ভুলবো না কুকি। আমি তোমাকে ভালোবাসি। আমার আদর চাই, আর এক্ষুনি চাই। তে, তুমি শিওর তো? তে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। জঙ্কুক আর লেট করে না, সাথে সাথে তের কম্বলের নিচে চলে আসে। জঙ্কুক তেকে কিস করতে শুরু করে, তেও কিস ব্যাক করতে শুরু করে। কম্বলের নিচে দুজনেই দুজনকে আন্ড্রেস করে ফেলে। জঙ্কুকের হাত বিচারণ করছে তের পুরো শরীরে। লাভ ইউ জান, আমিও তোমাকে খুব ভালোবাসি জান। আই লাভ ইউ সো মাচ জান। Watch it, burn it, leave it, start formatting. Who be the king of